হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের সবথেকে বড় একটা মাস বা বড় একটা ইবাদত, সেটা হচ্ছে রোজা। এই রোজার সময় আমরা সাধারণত অনেক মানে অনেক কষ্ট করি বা রোজার সময় রোজা থাকতে অনেকের কষ্ট হয়, অনেকের ভালো লাগে, ভালো লাগা থেকে করি, সব কিছুই ঠিক আছে। বাট আমরা রোজার আসলে মেইন যে উপকারিতাটা, এই জিনিসটা আমরা আসলে নিতে পারি না বা উপলব্ধিও করতে পারি না। কারণ আমাদের ভুল খাদ্যাভ্যাস, ভুলভাবে আমরা যখন খাওয়া দাওয়া করি, ভুল লাইফ স্টাইলে চলি, তখন আমরা এই রোজার যে প্রপার একটা বেনিফিট, যে বেনিফিটটা আসলে আমাদের পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা পাই না। তো এই জিনিসটা আসলে কিভাবে আমরা পাইতে পারি, রোজার আসল বেনিফিটটা, বা রোজা থেকেও আমাদের স্বাস্থ্য, রোজা থেকে আমাদের স্বাস্থ্যটাকে আরো ভালো করতে পারি। আসলে এখন অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে রোজা থেকে বা রোজা না থেকে যখন আমরা স্বাভাবিক নিয়মে চলি, তখন এক প্রকার আমাদের লাইফ, এবং রোজা থেকে কিন্তু আমরা আমাদের শরীরকে বা আমাদের হেলথকে আরো ভালো করার একটা সুযোগ পাই। আমরা এখন নেক্সটে যে আলোচনা করা হবে, এই আলোচনার মাধ্যমে আমরা ওই উপকারিতাগুলো বের করে আনার চেষ্টা করব। আমি আমাদের সাথে আজকে আমি আমন্ত্রণ করতেছি আমাদের এক জিম ইনস্ট্রাক্টর, নিউট্রিশনিস্ট, আমাদের এক ফ্রেন্ড। সে আমাদের এই বিষয়ে বিভিন্ন হেল্প করবে। তো আমি তার কাছে কিছু প্রশ্ন রাখবো। সে প্রশ্ন, সে অ্যান্সার দিবে। এভাবেই আমরা আসলে রোজায় আমাদের কোন লাইফ স্টাইলে আসলে চলার কথা এবং কোন লাইফ স্টাইলে আমরা আসি, সেই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হবে। তো প্রথমেই আমার যে ১ নাম্বার কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আমরা সেহরি দিয়ে শুরু করি। সেহরিতে সাধারণত আমরা যে কাজটা করি, আমরা সেহরিতে যে খাওয়া-দাওয়াগুলো করতে চাই, যেটা মাথায় রেখে যে আমাদের সারাদিন আমরা না খেয়ে থাকবো। সারাটা দিনের জন্য আমাদের হিউজ পরিমাণ খাইতে হবে, যেটা দিয়ে আমাদের সারাদিন সাপোর্ট দেবে। এখন আমরা আসি যে আমরা কি, কি খাই সাধারণত। আমি আমার কিছু বন্ধু-বান্ধব বা কিছু লোকজনের সাথে কথা বলছি। সেহরিতে সাধারণত তারা কি, কি খায়, তার যেকোনো একটা জিনিস আমি এখন আমার ইন্সট্রাক্টরকে বলবো, এবং সে এইটাকে এনালাইসিস করবে যে এইটা দিয়ে আমাদের আসলে কত ক্যালোরি বা কতটুকু নিউট্রিশন আমরা পাচ্ছি, এবং কি পাওয়ার কথা ছিল, কতটুকু আমাদের দরকার, আর আমরা কোন দিকে যাচ্ছি, সেই জিনিসটা সে ক্লিয়ার করবে। তো একটা মানুষ যদি এখন তার সেহরিতে ধরেন সাধারণত যদি ১ প্লেট খায়, সেহরির সময় খাবে ২ প্লেট। তারপরে এটা দিলাম রাইস, শুধু রাইস খাইলো ২ প্লেট। এর সাথে দেখা যাচ্ছে তারা অনেক সময় কি করে, ভালো কিছু বলতে সাধারণত বাংলাদেশের মানুষ বা আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস খাইলো, ২ প্লেট ভাত খাইলো, ডাল খাইলো, অনেকে সবজি খায়, অনেকে খায় না। এগুলো খাইলো, খাওয়া-দাওয়া করে ধরেন নামাজ পড়ে সে ঘুমায়ে গেল। এটা হচ্ছে সেহরির খাবার। এখন এই খাবারটায় আমরা একটা এনালাইসিস করব যে এই খাবারটায় আমরা আসলে কতটুকু নিউট্রিশন পাচ্ছি, কি পাওয়ার কথা ছিল সারাদিন আমাদের কাটানোর জন্য, আমাদের কোনটা দরকার ছিল, এবং আমরা কি খাইলাম, আমরা কোন দিকে যাচ্ছি। এই জিনিসটা আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলবে এই সেহরির ব্যাপারটা, এবং এর সাথে, সাথে আমাদের আসলে কি খাওয়া উচিত সেটাও বুঝিয়ে দেবে আমাদের জিম ইন্সট্রাক্টর ডেনিম ভাই। ওকে, ঠিক আছে ডেনিম ভাই, তাহলে অ্যান্সারটা শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম। রিয়াদকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। আসলে রমজান মাসে অনেকের অনেক ভুল ধারণা থাকে ডায়েট নিয়ে, ওয়ার্কআউট নিয়ে। তো এই ব্যাপারে রিয়াদ কিছু কোশ্চেন আমাকে করেছে রমজান উপলক্ষে। তো কোশ্চেনগুলো জবাব আমি 1 বাই 1 দেওয়ার চেষ্টা করব। প্রথম কোশ্চেন রিয়াদের ছিল সেহরি নিয়ে। তো সেহরির যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে সেহরির সারাদিনের যে ফুয়েলটা,
আমাদের প্রয়োজন, আমরা আসলে জিনিসটা তো বুঝি না। তো রোজার মাসে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে সারাদিন আমরা যেন আমাদের শরীরকে ঠিক রাখতে পারি, ফিট রাখতে পারি, সেভাবে আমাদের সেহরির খাবারটা নির্বাচন করতে হবে। তো সেহরিতে আমরা অনেকেই নানান ধরনের খাবার খেয়ে থাকি, তার মধ্যে হরেক রকমের খাবার থাকে, মাছ, মাংস, দুধ, ডিম, সমস্ত কিছু আমরা একসাথে ইনক্লুড করে ফেলাই। আসলে আপনার জন্য বিষয়টা একটু সিম্পল করে দিই আমি। সিম্পল এভাবেই করতে হবে, সারাদিন যে ফুডটা আমাদের শরীরে থাকবে, যে ফুডটার ডাইজেশন স্লো হবে, ডাইজেশন প্রসেস স্লো হবে, এই ফুডগুলো আমাদের কনজিউম করতে হবে। বললে আসলে সবাই বুঝতে পারবেন যে কোন ফুডগুলো আসলে আমাদের টেক করা উচিত, কিন্তু আসলে আমরা এইগুলা টেক করি না। আমরা সাধারণত আহ, আমাদের যেহেতু নানান ধরনের নানান চিন্তা ভাবনা থাকে, অনেকে ভাবে যে আমরা যত পরিমাণে খাবার খাবো তত পরিমাণে আমাদের শরীর এনার্জি পাবে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা যে জিনিসগুলো অ্যাড করতে পারি, সহজ ভাষায় বলে দিই, আমরা চিকেন অ্যাড করতে পারি, ফিশ অ্যাড করতে পারি, রাইস অ্যাড করতে পারি। এই ফুডগুলো সাধারণত আমাদের শরীরে সাস্টেইন করে অনেকক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ। এখন আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে রোজা থেকে আমাদের সেকেন্ড আর একটা পার্ট হচ্ছে ইফতার, এবং ইফতারের সময় আমরা সাধারণত অনেক অনেক ভালো খাবার টাবার খেয়ে থাকি, কারণ সারাদিন আমরা না খেয়ে থাকি। অনেক সময় আমাদের একটা নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাত আছে যে আমরা অনেকে দাওয়াত করি, আমরা মেহমানদের নিয়ে আমরা ইফতার করি, যার কারণে আমরা অনেক সময় অনেককে দাওয়াত দেই, অনেক দাওয়াত অ্যাটেন্ড করি। তো এটাতে যেটা হয়, দাওয়াতের ব্যাপারে যখন আসি তখন আমরা কিন্তু খাওয়া দাওয়াটা একটু বেশিই বুঝে থাকি। প্রথম আমি নর্মালটা দিয়েই শুরু করি। নর্মালি আমরা বাসাতে যে ইফতারগুলো সাধারণত সবাই করে বা আমরা সবাই করি, সেটা হচ্ছে যে ছোলা মুড়ি মাস্ট, তারপরে জিলাপি থাকে, খেজুর থাকে। খেজুর আমাদের একটা সুন্নতি খাবার হিসেবে আমরা এটাকে ধরি, ঠিক আছে। তারপরে ধরেন ভাজা পোড়ার মধ্যে ধরেন বেগুনি থাকে, তারপরে আলু চপ থাকতে পারে, তারপরে অনেক সময় অনেকে, সেদিন একজনের কাছে শুনলাম সে সিঙ্গাড়া খায় ইফতারিতে। তো ধরেন যত প্রকার ভাজা পোড়া আছে, যত ধরনের পাওয়া যায়, সবগুলা আমরা মানে আমাদের ইফতারিতে রাখার চেষ্টা করি। ইভেন আমরা হালিম খাই। আমার এটা স্পেশাল একটা কোশ্চেন থাকবে যে হালিম কতটা, হালিমে তো ডালও একটা জিনিস, তারপরে মাংসও থাকে বা অন্য ধরনের জিনিস থাকে, ডাল কতটা স্বাস্থ্যকর। ডাল তো অবশ্যই স্বাস্থ্যকর, বাট হালিমটা কতটা স্বাস্থ্যকর। ধরেন ছোলা খাইলাম, মুড়ি খাইলাম, জিলাপি খাইলাম, খেজুর খাইলাম, এরপরে আমরা হালিম খাইলাম, আবার অনেক সময় দাওয়াতে গেলে এর সাথে বিরিয়ানিও খাওয়া হয়। তো এই খাবারগুলো খেয়ে একটা মানুষ যখন নামাজ পড়তে যায়, বা অনেকে অনেকে আবার আছে যে ধরেন ছোলা মুড়ি দিয়ে খেজুর খেয়ে ইফতারি করলো, করার পরে নামাজ পড়ে এসে সে বাকি খাবারগুলো সব শেষ করলো। বাকি খাবারগুলো এখন সিরিয়ালি যদি একটার পর, আমার মূল কোশ্চেন হচ্ছে একটার পর একটা যদি এভাবে খেতে থাকি যে একটা নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়তে হয়তো 5-10 মিনিটই লাগে, 10 মিনিটের ব্যবধানে ধরেন ছোলা মুড়ি, জিলাপি, খেজুর, এরপরে বিরিয়ানি, হালিম, এগুলো যদি একবারে খাওয়া হয়, তখন একটা মানুষের মানে বডিতে কোন ইফেক্টটা পড়ে, বা কতটুকু মাত্রায় খাওয়া উচিত ছিল কোন মাত্রায় চলে যায়, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এবং এটা যদি খারাপ হয় কতটুকু খারাপ, সেটার অ্যান্সার, এবং আমাদের আসলে কতটুকু খাওয়া উচিত ছিল এবং কি পরিমাণে খেলে আমরা আসলে সঠিক হয়েতে খাওয়াটা হবে, যেটা আমাদের শরীরে কাজে লাগবে, যেটা আমাদের কোনো ক্ষতিকর ইফেক্ট পড়বে না। কি কি খাবারগুলো আমরা খাইতে পারি আসলে, কোন কোন খাবারগুলো আমাদের জন্য নিরাপদ ইফতারির জন্য। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি প্রোটিন ইনটেকটা আসলে সঠিক মাত্রায় আমরা নিতে চাই এবং সঠিক সময় নিতে চাই, তাহলে কোন সময়টা এবং কি পরিমাণে
নিলে সেটা সঠিক মাপ এবং সঠিক সময় হবে ফর দ্য টাইমিং অফ রমাদান। আরেকটা জিনিস রিয়াদ আমাকে কোশ্চেন করছে, সেটা হচ্ছে ওয়ার্কআউট নিয়ে। রোজার মাসে ওয়ার্কআউট, আমরা যারা বডি বিল্ডিং এর সাথে যুক্ত বা বডি বিল্ডিং করি, শুধু যে বডি বিল্ডিং এর জন্যই যে আসলে ওয়ার্কআউট করতে হবে এরকম না। আমাদের শরীর ফিট রাখতে গেলেও আমাদের ওয়ার্কআউট করতে হবে। আর রোজায় আসলে মাসেল মেনটেন করি আমরা, মাসেল যেন লস না হয়, মাসেল যেন মেনটেনে থাকে, এই জিনিসটা খেয়াল রাখি। সুস্থ মানুষ যারা আছেন তারা 10 to 15 মিনিটস একটু কার্ডিও করলেন, তারাবির নামাজ পড়লেন, তারাবির নামাজের পরে আপনি কার্ডিও করেন, হালকা পাতলা ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করেন, দ্যাটস বেস্ট। ওয়েট ট্রেনিং এর দিকে না যাওয়া ভালো। ওয়েট ট্রেনিং এর সময় আমাদের শরীর যেহেতু সারাদিন ডিহাইড্রেটেড পজিশনে থাকে, সো আর কি ওয়েট ট্রেনিং এ না যাওয়া ভালো। লাইট ওয়েট ট্রেনিং সবচেয়ে বেস্ট। রোজা আফটার রোজা আপনি যেভাবে রেজিস্ট্যান্স বাড়ানো যাতে বাড়ান, বাট রোজায় লাইট ওয়েট ট্রেনিং সবচেয়ে বেস্ট। এইটাই। আরেকটা জিনিস হচ্ছে প্রোটিন ইনটেক। প্রোটিন ইনটেক কোন সময় হওয়া উচিত, বা রিয়াদ কোশ্চেন করছে প্রোটিন ইনটেকটা কোন কোন টাইমে হলে বেস্ট হয়। দেখেন, প্রোটিন ইনটেক আমাদের যখন এজ সাধারণত 30+ হয়ে যায় বা 35+ হয়ে যায়, আমাদের প্রোটিন ইনটেকের দিক খুবই খেয়াল রাখতে হবে। প্রোটিন ইনটেকটা আসলে আমরা তো যদি সহজভাবে বলি তো পার কেজিতে 1.2 গ্রাম অথবা 1.5 গ্রাম করে আমাদের নিতে হবে পার কেজিতে। এটা হিসাব রাখতে হবে। আপনার বডি ওয়েট যদি 80 কেজি হয়, আপনি মোটামুটি 100 গ্রামের আশেপাশে আপনি প্রোটিন নেওয়ার চেষ্টা করবেন। আপনার বডি ওয়েট যদি 70 হয়, আপনি 85 to 90 গ্রামের আশেপাশে নেওয়ার চেষ্টা করবেন। মানে আপনার কেজি থেকে যেন 10 থেকে 20 গ্রাম যেন সবসময় বেশি আপনার প্রোটিন ইনটেকটা থাকে। প্রোটিন ইনটেকটা আমাদের সকালে যখন মর্নিং এ আমরা যে ব্রেকফাস্টটা করি ওই টাইমটায়, মানে যদি ধরি রমজানে, তাহলে রমজানের সেহরিতে প্রোটিন ইনটেকটা বেশি রাখতে হবে, ইফতারিতে রাখতে হবে, বিফোর বেড যে মিলটা আমরা নেই এইটাতে থাকতে হবে। তো প্রোটিন ইনটেকটা কেন বিফোর বেড আমি নিতে বলি, বিফোর বেড যদি প্রোটিন নেওয়া হয়, আপনি রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের শরীরে এই প্রোটিনটা আসলে খুব ভালো একটা ফর্ম হিসেবে ওয়ার্ক করে, আমাদের মাসেলটা গ্রোথে হেল্প করে, এবং আমাদের অনেক কিছু যে বডিতে যে অর্গানগুলো আছে এগুলো আস্তে 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 রিপেয়ার হয়। প্রোটিন আমাদের কিন্তু একটা রিপেয়ারের জন্য কাজ করে। আমরা যখনই ব্যায়াম করি মাসেল ব্রেকডাউন হয়, সো প্রোটিনই একমাত্র জিনিস যেটা আমাদের মাসেলকে রিপেয়ার করে। আর যত বয়স আমাদের এজ বাড়ে, আমাদের আসলে প্রোটিন ইনটেকটা বাড়ায় দেওয়া উচিত, কারণ প্রোটিন ইনটেক বাড়ালে আমাদের মাসেলের যে ডেন্সিটি এটা বাড়লে আমাদের এজিং প্রসেসটা স্লো হবে। এই জন্য প্রোটিন ইনটেকের টাইমগুলো বলে দিলাম, এই টাইমে প্রোটিন ইনটেকটা আপনি রাখার চেষ্টা করবেন।